নমস্কার। আজ আমি পাঠ করছি গল্প সমাপ্তির পূর্ণতা। গল্পের কলমে আছেন নুরান নাহার তিথি। এই গল্পের লেখিকা এত সুন্দর একটা গল্প আমাদের মাঝে তুলে ধরেছেন, যেটা তোমাদের মাঝে শেয়ার না করে আর পারলাম না। অদ্রি নিজের মনকে এবার শক্ত করে কিছুটা একটা ভাবছে। যে কোনো উপায়ে যা কিছু করে বিভান যে তার ভালোবাসা, তার স্বামীকে একান্ত নিজের কাছে রাখার জন্য কিছু একটা ভেবে এরপর অফিসের নিউ ড্রাগটার জন্য বসের কাছে যেয়ে বলে, স্যার, আমি নিউ ড্রাগটা নিয়ে কাজ করতে ইচ্ছুক। আর ইউ শিওর অত্রি, এটা অনেক রিস্ক প্রজেক্ট। তোমার থেকে ওপরের পোস্টের সিনিয়র প্রোডাকশন অফিসাররা যেখানে এই ড্রাগ নিয়ে কাজ করতে আগ্রহী নন, সেখানে তুমি কেন এত আগ্রহ দেখাচ্ছ? তাছাড়া আমি জার্মানি থেকে একজন রিসার্চার এবং প্রোডাকশন অফিসার আনার ব্যবস্থা করব ভাবছি। অদ্রির কথার পরিপ্রেক্ষিতে অফিসের বস অদ্রিকে বলে। কালক্ষেপণ না করে অদ্রি আবার বলে, ডোন্ট ওয়ারি স্যার, আই উইল হ্যান্ডেল। আমার বিশ্ববিদ্যালয় জীবনে আমি দায়িত্ব নিয়ে প্রজেক্ট রেডি করতাম বিভিন্ন ফার্মেসির সেমিনারের জন্য। ঠিক আছে অদ্রি, এই প্রজেক্টের জন্য তুমি ইন। বস এই কথা বলে চলে যেতে নিলে অদ্রি তাকে আটকে বলে, স্যার, ইয়েস, আমি অফিসে আমার জবের সেকশন চেঞ্জ করার কথা বলছিলাম 6 মাস আগে। আমি রিসার্চার হিসাবে কি নেওয়া যায়? আই এম সরি অদ্রি, রিসার্চার হিসাবে তোমায় তার জন্য নিউ রিক্রুটমেন্ট ফুলফিল করতে হবে। আই এম রেডি টু ফুলফিল, কিন্তু তুমি তো প্রোডাকশন অফিসার হিসাবে নিউ ড্রাগ প্রজেক্ট থাকছো, তাহলে? জি স্যার, আমি প্রোডাকশন অফিসার হিসেবে থাকবো, তবে তার আগে আমি রিসার্চারের রিক্রুটমেন্ট ফুলফিল করব। অজির বস অজির কথার ধরন বুঝতে না পেরে বলে, তুমি এক্স্যাক্টলি কি করতে চাইছো? আমার সবসময় নিউ কিছু নিয়ে কাজ করতে ভালো লাগে। আমি এই প্রজেক্টের পর একজন প্রফেশনাল রিসার্চার হিসেবে জয়েন করতে চাই এবং এই প্রজেক্টকে আমাকে যেন রিসার্চার রিলেটেড কাজে রাখা হয়। অদ্রির বস শিওর হওয়ার জন্য বলে, দ্যাট মিন্স তুমি চাও তোমাকে যেন রিসার্চারের কাজে অল্প হলেও ইনভলভ রাখা হয়। হাসি ফোটে অদ্রির মুখে। জি স্যার, আপনি আমার ওপর ভরসা করে দেখতে পারেন। ওকে, অ্যাজ ইউর উইশ। তুমি প্রোডাকশন অফিসার হয়েও রিসার্চের কাজ ইনভলভ থাকবে। বস চলে যেতে নিয়েও আবার বলে, মাস্ট বি শিওর, ডোন্ট লুজ মাইন্ড এক্সপেকটেশন। তুমি আমার ছোট বোনের মতো। আমি জানি তুমি কিছু ভেবেই বলছো। আমি তোমার ওপর ভরসা করতে পারি। বস চলে যায় এবং আদ্রির মুখে হাসি ফোটে, রহস্যময় হাসি। অদ্রি সৌগোক্তি করে আপন মনেই বলে, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, শেষবারে আমি তোমার বধিব পরাণ। হেসে উঠে চলে যায় নিজের কাজে। সেদিন বাসায় গিয়ে আগের মতো থাকতে লাগে। অদ্রি কাউকে কিছু জানায়নি এই ব্যাপারে। তাছাড়া বিভান এখনো বাচ্চা নেওয়ায় বিষয়ক কোনো কথা বলেনি। তবে এখন বলেনি তো কি হয়েছে ভবিষ্যতে বলবে, তার কি গ্যারান্টি আছে? তবে অদ্রি আস্তে আস্তে সবকিছু নিজ নিজ কন্ট্রোলে নিয়ে আসছে এবং অতি দ্রুত সে নিজের নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যাবে। অদ্রির জরায়ুর সিস্টটা ফিলোফাইন টিউবের একটু ভেতরের দিকে, তাই সময়টা একটু বেশি লাগবে। তবে হতাশ হবার কিছু নেই, এই বিষয়টা অদ্রি নিজেও জানে। ডাক্তারের পরামর্শ মোতাবেক সে মেডিকেশন নিচ্ছে এবং বিয়ের পর যে কিছুটা ওজন বেড়ে গিয়েছিল সেটাকে কমানোর চেষ্টায় আছে। এদিকে শিমু কিছুদিন পর পর আসে আর বিভানের মায়ের কানে সে কথা তোলে। বিভানের মা মাঝে মাঝে বিরক্ত হয়ে অদ্রিকে কথা শোনায়। অদ্রি বুঝতে পারছে যে শিমু তার স্নেহময়ী শাশুড়ির মনে তার জন্য তিক্ততা বিষ ভরে দিচ্ছে। এত সব জানার পরেও অদ্রি চুপ করে আছে, কারণ সে সঠিক সময়ের অপেক্ষায় অপেক্ষামান। অদ্রি কোনো কাজ করে না। ফার্মেসি নিয়ে তার পড়াশোনার মূল উদ্দেশ্য ছিল সায়েন্টিস্ট হওয়া। অদ্রি সায়েন্টিস্ট হয়ে এমন কিছু নিয়ে রিসার্চ করতে চায় যা তাকে সাফল্যের ধার প্রান্তে নিয়ে যাবে। হসপিটাল থেকে রিপোর্ট পাওয়ার 3 মাস অতিক্রম করে ফেলেছে। এখন অদ্রি ও বিভানের বিয়ের 2 বছর 2 মাস চলে।
অদ্রি নিউ প্রজেক্টের কাজে খুব মনোযোগ দিয়ে করে। কোনো রকম ভুল সে করতে নারাজ। এই নিউ ড্রাগটাই নির্ধারণ করবে অদ্রির পরিকল্পনার বাস্তবায়ন। ইদানিং শাশুড়ির বাচ্চা নিয়ে কথাবার্তা যেন বেড়েই চলেছে। অদ্রি জানে এটা স্বাভাবিক। সব সংসারে শাশুড়ি বাচ্চার জন্য বলতে থাকে। বিয়ের কিছু সময় পর থেকে সেদিক দিয়ে অদ্রির শাশুড়ি অনেকটাই সহনশীল। শিমু ও রিমুর কুচক্রের কারণে তার শাশুড়ি দিন দিন অসহনশীল হয়ে যাচ্ছে। যেই শাশুড়ি এতদিন অদ্রিকে মেয়ের মতো দেখতো, ভালোবাসতো, আর সেই শাশুড়ি তাকে ছেলের বউয়ের অন্যথায় কিছু ভাবতেই পারছে না। অদ্রি জানে রিমু ভাবে সম্পত্তির প্রতি লোভ বেশি। সম্পত্তির লোভের কারণে নিজের কুয়ো সেচে বেরোনো বোনের সাথে দেবরের বিয়ে দিতে উঠে পড়ে লেগেছিল। শেষ পর্যন্ত সফল হয়নি, তবে বিয়েও দিতে সফল না হলেও এখন ঘর ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর বড় ভাই, সে তো বউ যা বলে সব সত্য বলে মানে। এক কথায় তার বউ তাকেও তাদের একমাত্র ছেলে রিয়াবকে ছেড়ে চলে যাবার ভয় দেখায়। যদি তার বিরুদ্ধে কিছু বলে তো? বড় ভাই জানেও না যে তার স্ত্রী তার বউ শালি মিলে ষড়যন্ত্র কি করছে। মা ও ছোট ভাইয়ের সাথে যোগাযোগ তো আছেই, এবং কোনো উৎসবের মুখর পরিবেশে সে নিজের স্ত্রী ও ছেলেকে নিয়ে মা, ছোট ভাই ও ছোট ভাইয়ের স্ত্রীর সাথে পালন করতে আসে। অদ্রি আইসোলেটেড ল্যাবে দাঁড়িয়ে কেমিক্যাল মিক্স করছে। 2 মাস হলো সে এই কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে জয়েন করেছে। তবে এই ড্রাগটার জন্য সে স্পেশালি হায়ার অথরিটির থেকে পারমিশন নিয়েছে, যাতে তাকে প্রোডাকশন অফিসার থেকে রিমুভ না করে। পারিশ্রমিক সে প্রোডাকশন অফিসারের মতোই পাবে, যতদিন না ড্রাগটা মার্কেটে আসছে। কেমিক্যাল মিক্স করার জন্য অদ্রি এক দৃষ্টিতে তাকিয়ে আছে কেমিক্যালের যে রিয়াকশন হচ্ছে সেটার দিকে। অদ্রির চাহনি খুব শান্ত, যাকে বলে হিমশীতল দৃষ্টি। কিছু মানুষ ঠান্ডা মাথায় কাজ করে, আর তারাই তাদের লক্ষ্যের বিনায় বাধায় পৌঁছয়। সেরকম মানুষের কাতরে অদ্রি নিজেও পড়ে। শীতল মস্তিষ্কের মানুষেরা ভয়ঙ্কর হয়, কিন্তু বাহির থেকে তাদের দেখলে সাদামাটাই মনে হয়। এরা কোনো কাজ করে যদি স্বেচ্ছায় কোনো নিশান না ছাড়ে, তাহলে তাদের ধরা যায় না। তারা তখনই ধরা পড়ে যখন তারা অনেক বড় প্রতারণার শিকার হয়। শীতল মস্তিষ্কের মানুষদেরকে লাই ডিটেক্টর টেস্ট এর মাধ্যমে ধরা যায় না, কারণ ওসব মানুষ নিজেদের মাথায় আগে থেকে সবকিছু গুছিয়ে রাখে। সাধারণ মানুষ যেমন মিথ্যা বলতে গেলে চোখে রাখতে পারে না, রাতের আঙুল খুলতে থাকে বা কোনো কাজ করতে থাকে শুধুমাত্র যাতে সত্য ধরা না পড়ে, তার জন্য। শীতল মস্তিষ্কের মানুষ এমন মাইন্ডের ডাইভার্টের মতো কাজ করে মিথ্যা বলার সময়, তবে সেটা কাউকে বুঝতে দেয় না। এরা অনেক সময় সাইকো বা পাগল হয়ে যায় আর নিজে থেকে আত্মসমর্পণ করে। এদের ওই রকম পরিণতির কারণ হয় অতিরিক্ত সিক্রেট নিজের মস্তিষ্কে জায়গা দেওয়ার কারণে, এবং হিউম্যান সাইকোলজি মোতাবেক এরা অনেক সময় অতিরিক্ত ক্রাইম করে নিজের কাছেই শেষ পর্যন্ত নিজেকে শেষ করার পরিকল্পনা করে। অদ্রি টেস্ট টিউবে কেমিক্যালটা রহস্যময়ভাবে দেখছে। এই কেমিক্যালটা তার তুরফের দাস হিসেবে কাজ করবে। ইট উইল ডিসাইড হার ফিউচার অ্যান্ড হার লাভ। হঠাৎ কারো দড়ি বাজানোর শব্দের ধ্যান ভাঙে অদ্রির। টেস্ট টিউবটা হাত থেকে রেখে দেয় সুরক্ষিত জায়গায়। অদ্রির কলিগ অদ্রিকে বলে, তো মিসেস অদ্রি কি ভাবছেন হাতে টেস্ট টিউব নিয়ে? আলতো রহস্যময় হাসে অদ্রি, তারপর জবাব দেয়, কিছু না জাহির ভাই। অদ্রির কলিগ সামান্য রসিকতার সুরে বলে, কিছুই না বললেই হলো। আপনি যেভাবে তাকিয়েছিলেন দেখে মনে হচ্ছিল আপনি নিউ ড্রাগটা কারোর ওপর অ্যাপ্লাই করার কথা ভাবছেন। জাবিরের কথায় একটু বিচলিত হলো না অদ্রি, বরং মুচকি হেসে বলল, আপনি দেখি বুঝে গেলেন। আমিও ভাবছি কার ওপর এটা অ্যাপ্লাই করা যায়। জাবিরের মুখ দেখে অদ্রির মনে হলো জাবির সামান্য ভয় পেয়ে গেছে। হাসলো অদ্রি। অদ্রি এরপর আবার নিজের কাজে মন দিল। জাবির স্বভাবত ভীতু। সে এই ড্রাগটি নিয়ে রিসার্চ করতে চায়নি, কারণ সে এখনো বিয়েই করেনি।
ড্রাগটা যেহেতু পুরুষত্ব কিছু নির্দিষ্ট সময়ের জন্য অকার্যকর করার জন্য। এই ড্রাগটা কোনো পুরুষের শরীরে ইনজেক্ট করলে বা কোনোভাবে শরীরে প্রবেশ করালে সেই পুরুষ একটা নির্দিষ্ট সময়ের জন্য নিজের সিমেন দ্বারা কোনো নারীকে প্রেগনেন্ট করতে পারবে না। জাবির বসকে সবার সামনে বলেছিল সে অন্য ড্রাগের প্রজেক্ট যেতে চায়, তবে বস রাজি হননি, কারণ জাবির একজন ভালো রিসার্চার। জাবির ভীতু কণ্ঠে অদ্রিকে প্রশ্ন করে, আর ইউ সিরিয়াস অদ্রি? আপনি কি সত্যি সত্যি কারোর ওপর ড্রাগটা প্রয়োগ করার কথা ভাবছেন? অদ্রি এবার খিলখিল করে হেসে ফেলে। অদ্রি হাসি দেখে জাবিরের মুখটা পাংশুটে হয়ে গেছে, এটা অদ্রি খেয়াল করেছে। অদ্রি হাসি থামিয়ে ঠোঁট সামান্য কামড়িয়ে বলে, ইয়েস, আই এম সিরিয়াস। আমি এটা অবশ্যই কারোর ওপর প্রয়োগ করব। জাবির তোতলানোর স্বরে বলে, কার ওপর? মুচকি হেসে বলে, আমার হাজবেন্ডের ওপর। জাবির বেকুবের মতো মুখ বানিয়ে অদ্রির মুখ পানে তাকিয়ে আছে। তারপর সে হড়বড়িয়ে বলে, কি বলছেন আপনি? আপনি আপনার হাজবেন্ডের ওপর এটা কেন প্রয়োগ করবেন? তাছাড়া আপনাদের এখনো বেবি হয়নি। আপনি জানেন না তো যে এটা শরীরে প্রবেশ করার পর নির্দিষ্ট সময় কার্যকর থাকে এবং সেই নির্দিষ্ট সময়ের আগে অবশ্যই এর অ্যান্টিডেট শরীরে প্রবেশ করাতে হয়, না হলে সেই পুরুষ সারা জীবনের মতো সক্ষমতা হারাবে। জাবিরের প্রতিটা কথা অদ্রির মুখে হাসি ঝুলিয়ে রেখেই শুনেছে এবং এই হাসি দেখেই যেন জাবিরের শরীর হিম করার মতো উপক্রম। অদ্রির কাছে অন্তত তাই মনে হলো। অদ্রি এবার ভাবল জাবিরের ভয় আগ বাড়ানো ঠিক হবে না, তাই সে কথাটা কাটাতে বলে, কুল ডাউন জাবির ভাই, আমি তো আপনার সাথে রসিকতা করছিলাম আর আপনি সিরিয়াসলি নিয়ে নিলেন। জাবির যেন হাঁপ ছেড়ে বাঁচে। তারপর তথস্থ করার মতো সুরে বলে, এরকম মজা করবেন না মিসেস অদ্রি, আপনার বলার ধরনে আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। অদ্রি ভাবলেশীন ভাবে বলে, আমি তো প্রথমে বলেছিলাম যে আমি কিছু ভাবছি না, কিন্তু আপনি তো কথাটাকে পেঁচালেন, তাই আমি একটু পেঁচালাম আর কি। আমি কি করে জানবো যে আপনি এইভাবে ভয়ে মজা করবেন? জানলে আমি বলতাম না। অদ্রির কথার বিপরীতে জাবির বলে। অদ্রি এবার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমি আমার হাজবেন্ডকে মাত্রাতিরিক্ত ভালোবাসি এবং সে নিজেও আমাকে ভালোবাসে। তাহলে আমি কেন তাকে এই ড্রাগ ইনজেক্ট বা শরীরে প্রবেশ করাবো? আপনিও না জাবির ভাই, মজা করে বলা কথা বোঝেন না। অদ্রি আবার মুখের রহস্যময় হাসি টেনে বলে, জাবির ভাই, আপনি কি জানেন এই ড্রাগটার ইনফেক্টে কিছু হলে তা মেডিকেল টেস্টের মাধ্যমে বোঝা যায় না, একদম প্রাকৃতিকভাবে হয়েছে মনে হয়। জাবির ঘামতে থাকে অদ্রির কথায়। জাবির আর কথা না বাড়িয়ে চলে যায় সেখান থেকে নিজের কাজে। অদ্রি মনে মনে বলে, আমি বাধ্য কাজটা করতে, নিজের মানুষকে নিজের কাছে রাখার জন্য। তাছাড়া এই ড্রাগটা আমি বিভানকে দিব এবং মেয়াদ শেষ হবার আগেই অ্যান্টিডেট নিয়ে দেব। তাহলে শিমু ও রিমু ভাবির পরিকল্পনা বাস্তবায়ন হবে না। বাট আই কান্ট লুজ বিভান, হি উইল বি মাইন ফর এভার অ্যাট এনি কস্ট। এরপর দিন অদ্রি কিছু ইচ্ছা করেই অফিসে যায়নি, ছুটি নিয়েছে বসের থেকে। অদ্রিজের ছোটা বুয়া বলছে শিমু সপ্তাহে 2 দিন আসে, সোমবার ও বৃহস্পতিবার। আজকে সোমবার, তাই অদ্রি দেখতে চায় শিমুর ব্যবহার। ঠিক বেলা 12টায় কলিং বেল বাজে আর অদ্রি বুয়া বা তার শাশুড়িকে দরজা খুলতে উঠতে না দিয়ে নিজে গিয়ে দরজা খুলে দেয়। অদ্রি হাসি মুখে দরজা খোলে, কিন্তু অপর পাশের মানুষটি হয়তো অদ্রিকে এ সময় আশাও করেনি, তাই তার মুখশ্রী অন্ধকার হয়ে গেল। শিমু কি পরিকল্পনা নিয়ে এসেছিল তা আজকে অদ্রি কিছুতেই সফল হতে দেবে না। অদ্রি শিমুর সাথে গল্প জুড়ে দিয়ে বসেছে। অদ্রির শাশুড়ি, সেও হাসি মুখে ওদের সাথে কথা বলছে, কিন্তু শিমু, সে বারবার উসখুস করছে অদ্রির শাশুড়িকে একটু একা পাওয়ার জন্য। অদ্রি, সে আজকে বুয়াকে সব বুঝিয়ে দিয়েছে যাতে তাকে সাহায্য করে। দুপুরের খাবার খেয়ে অদ্রির শাশুড়ি নিজের রুমে ঘুমোতে চলে যায়। শিমু সেটা দেখে নিজেও যেতে নেয়, তখনই তার পথ আটকায় অদ্রি শিমুকে হাসি মুখে বলে, শিমু চলো না আর একটু গল্প করি। রিমু ভাবি থাকলে তার সাথে গল্প করতে পারতাম, কিন্তু এখন নিজের জীবনটাকে রোবটের মতো লাগে।
সারাদিন অফিস করে রাতেই একটু সময় পাই, আর সেটা বিভানের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করি। গার্লস টপিকে তো এখন কথাই হয় না কারোর সাথে। আজ অনেকদিন পর কাউকে পেয়েছি, চলো ছাদে যাই। কথাগুলো বলে অদ্রির ছাদের উদ্দেশ্যে পা বাড়ায়। অজ্ঞতার শিমুকে ও অদ্রির সাথে যেতে হয়। অদ্রি ও বিভানের বিয়ের 2.5 বছর হয়েছে। অদ্রির শাশুড়ি বিভানকে বাচ্চা নেওয়ার কথা বলছে 2-3 বার। তাই বিভান ভাবলো আজকেও অদ্রিকে বলবে বাচ্চা নেওয়ার কথা। অনেক তো হলো, বিভান ও অদ্রি দুজনেই এখন নিজের কেরিয়ারে সাকসেসফুল। 1 সপ্তাহ আগে অদ্রির নিউ ড্রাগ প্রজেক্ট সাকসেসফুলি শেষ হয়েছে। তবে ড্রাগটা এখনই বাজারজাত করবে না, আগের অ্যান্টিডোট জার্মানি থেকে আনানো হবে। রাতের বেলা বিভান অদ্রিকে জড়িয়ে ধরে বিছানার বোর্ডের সাথে হেলান দিয়ে বসে আছে। অদ্রি চুপ করে স্বামীর বুকে মাথা রেখে বসে আছে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর বিভান বলে, অদ্রি বাকি ও, তোমাকে একটা কথা বলবো। বলো। এতে অনুমতি নেওয়া কি আছে? বিভান, না আসলে মা বলছিল আমাদের এখনো বাচ্চা নেওয়া উচিত। ও, তুমি কিছু বলবে না? বলবো তো, তাহলে বলো। শুধু কি মা বলেছে নাকি তুমিও? মায়েরটা মা আমায় বলেছেন, এখন তুমি তোমারটা বলো। বিভান বুক ভরে শ্বাস নেয়, আর অদ্রি বিভানের বুক থেকে মাথা উঁচিয়ে বিভানের মুখের দিকে তাকিয়ে বিভান বলে, আমারও মনে হয় এখন বাচ্চা নেওয়া ভালো হবে। বিভানের কথায় প্রতিউত্তর করে না অদ্রি। অদ্রির রেসপন্স না পেয়ে বিভান বলে, কিছু বলছো না যে? অদ্রি বলে, কি বলবো, বাচ্চা আসলে অবশ্যই নিব। বিভান বুঝলো না অদ্রির কথা, তবে সে আজ তার প্রিয়তমাকে কাছে পেতে চায়, প্রিয়তমার ভালোবাসায় সিক্ত করতে চায় নিজেকে। অদ্রি বাধা দেয় না বিভানকে। অদ্রি নিজেও ডুবে যায় তার প্রাণ পুরুষের ভালোবাসায়। তবে সে তার পরিকল্পনা কালকে থেকে শুরু করবে। আজকের স্বামীর ভালোবাসায় সিক্ত হবে। শ্রমায় নদীর স্রোতের মতোই বহমান। সময়ের সাথে ঘটে অনেক অনাকাঙ্ক্ষিত উত্থান পতন। ঠিক তেমনি বিভান ও অদ্রির জীবনে চলছে কিছু দুঃসময়। বিভান অদ্রিকে বাচ্চার কথা বলার প্রায় 3 মাস হয়ে গেছে। অদ্রি এখনো কনসিভ করেনি। এদিকে বিভানের মা অনবরত বাচ্চার কথা বলে মুখের ফেনা তুলে দিল। তাছাড়া ওনার এরকম বাচ্চার জন্য অধৈর্য হবার কারণটা সত্যি বলতে পুরোপুরি ভুল নয়। বিভান ও অদ্রির বিয়ের 3 বছর প্রায় হতে চলল, এবং বিভান সেদিন তার মাকে আশ্বাস দিয়েছে তারা জলদি বাচ্চা নেওয়ার প্ল্যান করছে। বিভানের মা এদিকে ছেলের কথায় আশা আছে, আর একদিকে শিমুর প্রতিনিয়ত উস্কানিমূলক পরামর্শ। অদ্রি আবার বাসায় 2 জায়গায় সিক্রেট ক্যামেরা ফিট করেছে, যাতে কিছু মাইক্রোচিপ। এই সিক্রেট ক্যামেরার রেকর্ডিং অদ্রি অফিস থেকে ফেরার পথে দেখে এবং বাসায় এসে বিভান না ফেরার আগ পর্যন্ত দেখে। সিক্রেট ক্যামেরা ড্রয়িং রুমে এবং বিভানের মায়ের রুমে লাগানো, আর মাইক্রোচিপ আরো কয়েকটা জায়গায় এক্সট্রা লাগানো আছে। এসবের বদৌলতে অদ্রি জানতে পারে বাড়িতে কি হচ্ছে। অদ্রি আবারও ডাক্তারের কাছে গেছে। চেক আপ করে ডাক্তার বলল, মিসেস অদ্রি, আপনি কিছুটা রিকভার করেছেন, তবে অনেক স্লো ভাবে। সিস্টটা ক্রমশ ছোট হচ্ছে। আল্লাহ চাইলে আর 3 মাস পর কনসিভ করতে পারবেন আপনি। আপনারা কোনো না কোনো রিঅ্যাকশন নিন, তবে কিন্তু আমি বলবো আপনারা যখন এত সময় অপেক্ষা করছেন তাহলে আরো কয়েক মাস অপেক্ষা করুন। জি ডক্টর, আমি অপেক্ষা করব। বাই দ্য ওয়ে, মিসেস অদ্রি, আপনি আরেকবার একা এসেছেন এবং এবারও একা আসলেন। আপনার হাজবেন্ড কোথায়? অদ্রি ডাক্তারের কথায় থম মেরে গেল। কি জবাব দিবে সে? সে তো বিভানকে জানায়নি এ ব্যাপারে কিছু। অদ্রির জবাব না পেয়ে ডাক্তার আবার বলে, আপনার হাজবেন্ডকে আমার এ বিষয়ে জানানো প্রয়োজন। হাজবেন্ড বা বাড়ির কাউকে নেক্সট অ্যাপয়েন্টমেন্টে নিয়ে আসবেন। আমরা রোগীকে তার রোগ সম্পর্কিত অবগত করতে চাই না, কারণ এতে রোগী অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়ে। জি ডক্টর, পরের বার থেকে কাউকে সাথে করে নিয়ে আসবো। ঠিক আছে, আর ওষুধগুলো ঠিকমতো খাবেন। অদ্রি ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে আসে। অদ্রি নিজের মনে দীর্ঘশ্বাস লুকাতে ব্যস্ত, আর এদিকে কেউ একজন অদ্রিকে গাইনি বিভাগ থেকে বের হতে দেখে ফেলেছে। আর সেই মানুষটা ভাগ্য করে রিমু। রিমু দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট, তাই সে ডাক্তারের কাছে এসেছে চেক আপ করাতে। রিমুর সাথে অবশ্য তার স্বামী ইভানের বড় ভাই ইভান এসেছে। ইভান একটা জরুরি কল আসার কারণে হসপিটালের ভিতরে ওয়েটিং রুমে রিমুকে রিহাবকে দেখে বাইরে গেছেন। ইভান অদ্রিকে দেখেনি, এমনকি অদ্রি হসপিটাল থেকে বের হচ্ছে আর ইভান ভিতরে ঢুকছে,
তারপরেও না অদ্রি খেয়াল করেছে আর না ইভান। রিমু অদ্রিকে যে ডাক্তারের চেম্বার থেকে বের হতে দেখেছে সে নিজেও সেই ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। রিমু যেন হাতের পা দেখে ফেলেছে, সে এবার ধামাকা করবে। রিমু জানে তার শাশুড়ি অদ্রির ওপর নারাজ, আর 2 দিন আগের যে রিমুর দ্বিতীয়বার প্রেগন্যান্সির কথা শুনে অনেক খুশি হয়েছেন এবং সেই সাথে রিমুর সাথে ফোনে কথা বলা অবস্থায় অদ্রিকে কিছু কটু কথা শুনিয়েছে। তাহলে এত বড় একটা সুযোগ তার হাতে এসেছে, সেটা কি করে ছেড়ে দিবে? অদ্রি বাড়িতে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর রান্নাঘরে যায় দুপুরে খাবার বানাতে। অদ্রি আজকে অফিসে যায়নি, আসলে শরীর খারাপ সাথে মন খারাপ, তাই আজ ছুটি নিয়েছে। ছুটি যেহেতু নিয়েছে তাই ডাক্তারের কাছেও চেক আপ করাতে গিয়েছিল। দুপুরে রান্না প্রায় শেষ, আজকে আবার ইভান ভাইয়া, রিমু ভাবি ও রিহাব আসবে। হঠাৎ কলিং বেলের শব্দে অদ্রি গ্যাস অফ করে দরজা খুলতে যায়। দরজা খুলে অপর পাশে ভাসুর বউয়ের ও তাদের ছেলেকে দেখে অদ্রির মুখে হাসি ফুটে ওঠে। অদ্রি তাদের সালাম দিয়ে ইভান এবং খুব খুশি ও হাসি মুখে সালামের জবাব দেয়, কিন্তু রিমু মুখ ভেঙচি দিয়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। অদ্রি রিমুর ব্যবহারকে পাত্তা না দিয়ে রিয়াবকে হাতে ধরে নিয়ে বাসার রুমে যায়। ইভান যে তার মাকে সালাম দেয়। অদ্রি ওদেরকে বসতে বলে শরবত নিয়ে আসে। অর্পিত শরবত এনে সোফার সামনে টেবিলে রাখলে তখনই রিহাব তার কাকিমণির কোলে চড়ে বসে। রিহাব মাত্র 5 বছরের। রিহাব দেখতে যায় তার বাবার মতো হয়েছে। রিহাবকে অদ্রির কোলে যেতে দেখে হয়তো রিমুর ভালো লাগেনি, তাই সে বাঁকা চোখে অদ্রির দিকে তাকিয়ে আছে। অদ্রির এসব দিক ঠিকই লক্ষ্য করেছেন। তাছাড়া রিমু বাড়িতে আসবে আর তার শাশুড়ির কান ভাঙাবে না, তা তো হয় না। দুপুরের একটু আগেই বিভানও অফিস থেকে ছুটি নিয়ে চলে এসেছে। আজকে পুরো পরিবার একসাথে। বিভান এসে থেকে রিহাবের সাথে খেলছে। ওদের দেখে মনে হচ্ছে না ওরা চাচা ভাতিজা, দেখে মনে হচ্ছে বাপ ছেলে। এসব দেখে অদ্রির মনে অনুশোচনা হলেও তার কিছু করার নেই, সে বাধ্য এসব করতে। অদ্রি কখনোই বিভানকে ছাড়তে পারবে না, আর ডাক্তার তো বলেছে সুস্থ হতেছে। প্রায় 9-10 মাস যাবৎ সে চিকিৎসা নিচ্ছে, অনেকটা ইমপ্রুভ হয়েছে। দুপুরের খাবারের পর্ব শেষ হওয়ার পর রিমু এখন একটা কথা বলল যে সবাই স্তব্ধ হয়ে গেছে। রিমুর হাতে অদ্রির রিপোর্ট। অদ্রি দেখে সেটা অবাক, কারণ হসপিটালে অনুমতি প্রমাণ ব্যতীত কারোর রিপোর্ট অন্য কাউকে দেওয়া হয় না। তাহলে রিমু পেল কোথা থেকে? রিমু হয়তো অদ্রির হাবভাব ভাবে অবাক হওয়াটা বুঝতে পেরেছে, তাই রিমু বলে, আজকে আমি হসপিটালে যখন চেক আপ করাতে গেলাম তখন অদ্রিকে দেখতে পেলাম, ডাক্তারের চেম্বার থেকে বের হলো। আর তাই ডাক্তার ও নার্সদের বাড়ির লোক বলার পরেও, অনেকবার তাদেরকে বলার পরে আমি রিপোর্ট দিল। আজকে যদি রিপোর্টটা হাতে না পেতাম তাহলে তো জানতেই পারতাম না যে অদ্রি মা হতে পারবে না। রিমুর কথায় বিমান নিষ্পলক ভাবে অদ্রির দিকে তাকিয়ে আছে। বিমান জানে না আজকে কি ঘটেছে চলেছে, তবে এটুকু বুঝতে পেরেছে আজকে তার বড় ভাবি কোনো ক্রমেই ক্ষান্ত হবে না। বড় ভাবি আজকে কোমর বেঁধেই নেমেছে অদ্রিকে অপমান করে কষ্ট দিতে। তাছাড়া বিমানের মা, সে তো তার ছোট ছেলের ঘরে নাতি নাতনি দেখার জন্য উদগ্রীব হয়ে আছে। মাকে কিভাবে বোঝাবে বিমান? সে তো নিজেকেই সামলাতে পারছে না। বিমান সেদিন অদ্রিকে বাচ্চা নেওয়ার কথা বলেছিল তার মায়ের কথায়, না হলে অদ্রিকে সে বাচ্চার কথা বলতো কিনা তা সে জানে না। বিমান বাচ্চা নিতে চায় না বিষয়টা এমন না, বিমান বাচ্চা নিতে চায়, তবে ভয় হয় 2 ধরনের। প্রথম ভয়, বিমান স্বচক্ষে দেখেছে তার বড় ভাবিকে। তার বড় ভাবি রিহাবের জন্মের পর থেকে কেমন যেন বদলে যেতে শুরু করেছিল। বড় ভাবি রিমু রিহাবের জন্মের আগে মার সাথে সাহায্য করত, মাকে যে অনেকটাই মেনে চলতো, তবে রিহাবের জন্মের পর থেকে যেন মাকে মানতেই চায় না। এমনকি বড় ভাই কেউ সব সময় চুপচাপ করিয়ে রাখে। সারা জীবন তার মা 3 ছেলেমেয়েকে আদর দিয়ে বড় করেছে, কখনো যেন কারোর সাথে অন্যায় না করে। কিন্তু সে নিজে কি পেল? শেষ বয়সে এসে বড় ছেলের বউয়ের অবহেলা। অদ্রি কখনো মায়ের মুখের ওপর কিছু বলেনি, কারণ অদ্রিকে বিমানের বিয়ের আগেই বলে দিয়েছে যেন তার মাকে তার বড় ভাবি যেমনটা ট্রিট করেছে যেন তেমনটা না করে। অদ্রি ওই সময় বলেছিল, তোমার মা মানে আমারও মা।
আমি কেন তাকে অন্য চোখে দেখব? তাকে আমি আমার মায়ের মতো ভালোবাসবো। যদি সে আমাকে মেয়ে ভাবতে পারে। বিভান সেদিন হেসেছিল তৃপ্তির হাসি। হ্যাঁ, সে পেরেছে একটা সঠিক মেয়েকে নিজের জীবন সঙ্গিনী বেছে নিতে। দ্বিতীয় ভয়ে অনেকের প্রেগন্যান্সিতে কমপ্লিকেশন থাকে। যদি অদৃঢ় কমপ্লিকেশন হয় তো? ওই সময় যদি মা বাচ্চাকে যেকোনো একজনকে বেছে নিতে হতে বলে, তাহলে বিভান কি করবে? আর আজ যখন বিভান জানতে পারলো অদ্রি মা হতে পারবে না, তখন সে কি করবে? বিভান জানে তার মা ইদানিং কয়েক মাস যাবৎ অদ্রিকে বাচ্চা নেওয়ার নিয়ে কথা বলছে। অদ্রি তার তার মায়ের ওপর একটা কথাও বলেনি। বিভান বুঝতে পারতো অদ্রির মন খারাপ, কিন্তু সে কি করবে? তাও অদ্রির মন ভালো করার জন্য যা লাগে তাই করত। হঠাৎ আবারও রিমু ভাবির কোথাও নীরবতার পতন ঘটে। রিমু ভাবি আবার বলে, একটা বাজা মেয়েকে আমাদের বিভানের গলায় ঝুলিয়ে দিয়েছে এই পরিবারের। ইভান এতক্ষণ যাবৎ তার স্ত্রীকে ইশারায় থামতে বলেছিল, কিন্তু এখন মা, ছোট ভাই ও ভাইয়ের বউয়ের মুখের দিকে তাকিয়ে রিমুকে একটা ধমক দেয়। চুপ করো রিমু, তোমাকে কতক্ষণ যাবৎ বুঝাচ্ছিলাম যে এগুলো বলো না, কিন্তু তুমি তাও বলে যাচ্ছ কেন? আমি চুপ করব কেন? এই মেয়ে মা হতে পারবে না, তো এটা কি আমার দোষ? এই মেয়েটার জন্য আমার বোনকে মুখের ওপর অপমান করেছে বিভান। এই মেয়েটার থেকে আমার বোন কোন অংশে কম? ইভান যেন রিমুর কথার কোনো তালগোল পাচ্ছে না, তাই বলে, এখানে তোমার বোন কেন এলো? আমরা সবাই জানি বিমান অদ্রিকে বিয়ের ৩ বছর আগে থেকে ভালোবাসতো, আর তখনও তোমার সাথে আমার বিয়ে হয়নি। আর না তোমাকে বা তোমার বোনকে, আমরা দুই ভাই চিনতাম। রিমি হয়তো ক্ষেপে যায়, তাই ইভানকে বলে, ওহো, এখন তুমিও এই মেয়েটার পক্ষ নিবে? তোমার মা ভাই কি কম ছিল যে তুমি এখনো তুমি? ইভান বুঝতে পারছে না রিমুকে, সে কিভাবে বললে বুঝাবে তাকে। লেখিকার সুন্দর এই গল্পের পর্ব এখানে শেষ করছি। ফিরে আসবো পরের পর্বে। ধন্যবাদ সবাইকে গল্পের সম্পূর্ণ পর্বটি শোনার জন্য।